শাসার সরাসরি প্রশ্নে নাইলা থমকে গেল, তার ফর্সা মুখে হালকা রক্তিম আভা খেলে গেল। সে দ্রুত নিজের অভিব্যক্তি সামলে নিল এবং ভ্রু কুঁচকে অস্বীকার করে বলল, তুমি বড্ড বেশি ভাবছ, শাসা। তাই নাকি? কিন্তু উনার চোখের সেই চাহনি। শাসা আরও কিছু বলতে চাইল। নাইলা তাকে থামিয়ে দিয়ে বলল, আর উনি সম্পর্কে আমার আঙ্কেল ইন ল, চাচা শ্বশুর। এই উত্তর শুনে শাসা আকাশ থেকে পড়ল, তার মুখ হা হয়ে গেল। কি, আঙ্কেল ইন ল, মানে তোমার স্বামীর আপন চাচা? ঠিক তাই, নাইলা দৃঢ়ভাবে বলল। তাই দয়া করে এই ধরনের কথা আর মুখে এনো না। নাইলার গম্ভীর মুখ দেখে শাসা কিছুটা বিভ্রান্ত হলেও আর কথা বাড়াল না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু, কোনো কিন্তু নয়। নাইলা নিজের ডেস্কে ফিরে গিয়ে কাজে মন দিল, সে আর এই আলোচনা চালিয়ে যেতে চাইল না। শাসা গোজগোজ করতে করতে নিজের সিটে ফিরে গেল, কিন্তু তার চোখে তখনও গসিপের ঝিলিক লেগেছিল। সে মনে মনে ভাবল, আঙ্কেল ইন ল হলেও ওই চাহনি নিশ্চিতভাবেই কোনো সাধারণ আত্মীয়র মতো ছিল না। কাজের ব্যস্ততায় সকালটা দ্রুত কেটে গেল। দুপুরের দিকে নাইলা যখন ল্যাবের তথ্যগুলো সাজাচ্ছিল, তখন তার ফোনে একটি কল এল। কলার আইডিতে তার সৎমা রেনের নাম দেখে সে অবাক হল। রেন, নাইলা ফোন ধরল। নাইলা, আজ রাতে কি তুমি ফ্রি আছো? আমি তোমাকে ডিনারের দাওয়াত দিতে চাই। রেনের কণ্ঠস্বর কিছুটা ইতস্তত শোনাল। নাইলা অবাক হল, রেন সাধারণত তাকে বাইরে ডিনারে ডাকে না। অবশ্যই। বিশেষ কিছু কি হয়েছে? সামনাসামনি কথা বলাই ভালো। রাত 7টায়, রাউন্ড রুফ রেস্টুরেন্ট। আমি একটা টেবিল বুক করে রেখেছি। রেন তড়িঘড়ি করে ফোন রেখে দিলেন। রাত 7টায় নাইলা সময়মতো রেস্টুরেন্টে পৌঁছে গেল। এটি একটি বেশ দামি ওয়েস্টার্ন রেস্টুরেন্ট ছিল, যার সাজসজ্জা এবং পরিবেশ ছিল চমৎকার। ওয়েটার তাকে নির্ধারিত টেবিলের দিকে নিয়ে গেল, যা একদম ফ্লোর টু সিলিং জানলার পাশেই ছিল। নাইলা মাত্রই সিটে বসে এক গ্লাস জলের অর্ডার দিয়েছিল। ঠিক তখনই জানলার বাইরের দৃশ্যের দিকে নজর পড়তেই সে জমে গেল। জর্ডিন একটি উজ্জ্বল লাল রঙের পোশাক পরে এবং জমকালো সাজগোজ করে ক্লার্কের বাহু ধরে রেস্টুরেন্টের দিকে আসছিল। ক্লার্ক একটি কালো শুটে বেশ পরিপাটি হয়ে তার পাশের নারীর দিকে খুব মায়াবী চোখে তাকাচ্ছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা এক সুখী দম্পতি। এই দৃশ্য নাইলার বুকে তীরের মতো বিঁধল। তার মনে পড়ল ক্লার্কের সাথে তার নিজের বিয়ের কথা, যেখানে ক্লার্ক যাজকের সামনে শপথ করেছিল, সুখে দুঃখে, রোগে শোকে, আমৃত্যু আমি কেবল তোমাকেই ভালোবাসব এবং তোমার প্রতি বিশ্বস্ত থাকব। সেই কথাগুলো এখনও তার কানে বাজছে, কিন্তু পাশের মানুষটি আজ বদলে গেছে। নাইলা দীর্ঘশ্বাস ফেলে মনের ভেতরের তিক্ততা চেপে রাখার চেষ্টা করল। সে মেনু কার্ডের দিকে চোখ নামিয়ে নিল, ওই দুজনকে আর দেখতে চাইল না। দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেল। রেন তাড়াহুড়ো করে এসে নাইলার উল্টো দিকে বসলেন। ঠিক আছে, আমিও মাত্রই এসেছি। নাইলা জোর করে মুখে হাসি আনল। তুমি কি খেতে চাও? অর্ডার দেওয়ার পর রেনকে কিছুটা অস্থির মনে হচ্ছিল, তিনি কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেলেন। রেন, কি হয়েছে? ফোনে তোমাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল, নাইলা জিজ্ঞেস করল। রেন ইতস্তত করে অবশেষে বলেই ফেললেন, নাইলা, কয়েকদিন আগে আমি ক্লার্ককে হাসপাতালে দেখেছি। সে একটা মেয়েকে নিয়ে প্রসূতি বিভাগে গিয়েছিল। রেন নাইলার অভিব্যক্তির দিকে লক্ষ্য করতে লাগলেন। মেয়েটিকে দেখে মনে হলো সে গর্ভবতী। আমার সন্দেহ হচ্ছে, ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। যদিও নাইলা এসব আগে থেকেই জানত, কিন্তু রেনের মুখে এই কথাগুলো শুনে সে আবার আঘাত পেল। অনেকক্ষণ চুপ থাকার পর সে শান্তভাবে বলল, হ্যাঁ, ও পরকীয়া করছে। কি? রেন বিস্ময়ে চোখ বড় বড় করলেন। তুমি আগে থেকেই জানতে? কিছুদিন হলো জেনেছি, নাইলা নিস্পৃহভাবে বলল। আমি প্রমাণ জোগাড়ের চেষ্টা করছি। আমি ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছি এবং সম্পত্তির ন্যায্য ভাগের জন্য লড়াই করব। রেন রাগে আর দুঃখে ফেটে পড়লেন। ওই শয়তানটা! আমি জানতাম ও তোমার যোগ্য নয়। শুরু থেকেই আমি তোমাদের বিয়ের বিপক্ষে ছিলাম। তিনি নাইলার হাত চেপে ধরলেন। সব আমার দোষ। আমি যদি আরও শক্তভাবে বাধা দিতাম, তবে আজ তোমাকে এই কষ্ট পেতে হতো না। নাইলা রেনের হাতের ওপর আলতো করে হাত রাখল। এটা তোমার দোষ নয়। আমি বাজি ধরেছিলাম যে ও আমার সাথে এমনটা করবে না। আমাদের সম্পর্কটা এখন হেরে যাওয়া এক বাজি ছাড়া আর কিছুই নয়। তার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক শান্ত, যেন সে অন্য কারোর বিষয় নিয়ে আলোচনা করছে। আর শোনো, বাবাকে এখনই এসব কিছু বলো না।
উনি এখনও পুরোপুরি সুস্থ হননি, আমি উনাকে দুশ্চিন্তায় ফেলতে চাই না। রেন নাইলার এই জোর করে ধরে রাখা স্থিরতার দিকে তাকিয়ে ছলছল চোখে বললেন, নাইলা, আমার সামনে তোমাকে শক্ত হওয়ার অভিনয় করতে হবে না। আমি অভিনয় করছি না, নাইলা তার দিকে তাকিয়ে আন্তরিকভাবে বলল। কষ্ট সাময়িক, কিন্তু স্পষ্ট হওয়াটা স্থায়ী। আমি খুশি যে সময় থাকতে আমি ওর আসল রূপটা দেখতে পেয়েছি। ডিনার শেষে নাইলা জানলা দিয়ে দেখল ক্লার্ক আর জর্ডিন তখনও রেস্টুরেন্টে আছে। তাদের সাথে দেখা হওয়া এড়াতে সে রেনকে নিয়ে দ্রুত পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। রেনকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে ওঠার পর নাইলা তার ব্যাগ থেকে একটি মোটা বাদামি খাম বের করে রেনের হাতে দিল। এটা কি? রেন বিভ্রান্ত হয়ে খামটি নিলেন। বাবার চিকিৎসার জন্য $2 লাখ নগদ, নাইলা শান্তভাবে বলল। খামটি খুলে রেন বান্ডিল বান্ডিল নগদ টাকা দেখে স্তব্ধ হয়ে গেলেন। এত টাকা তুমি কোথায় পেলে? ক্লার্ক আমাকে যে সব দামি ব্যাগ আর গয়না দিয়েছিল, সেগুলো সব বিক্রি করে দিয়েছি, নাইলা ম্লান হেসে বলল। আমি তখন কত বোকা ছিলাম। ওর জন্য আমি কয়েকশো কোটি ডলারের ড্রাগ পেটেন্ট ছেড়ে দিয়েছিলাম এবং একজন আদর্শ স্ত্রী ও মা হওয়ার পথ বেছে নিয়েছিলাম। শেষে এসে দেখলাম আমি কেবল ওর খাঁচার এক বন্দি পাখি ছাড়া আর কিছুই ছিলাম না। কথাগুলো শুনে রেন চোখের জল ধরে রাখতে পারলেন না। নাইলা, আমার জন্য মন খারাপ করো না, নাইলা রেনের হাত ধরে বলল। এটি আমার জীবনের এক বড় শিক্ষা। এর জন্য আমাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে, কিন্তু এটি আমাকে অনেক পরিণত করেছে। রেনকে হাসপাতালে নামিয়ে দিয়ে নাইলা নিজের অ্যাপার্টমেন্টে ফিরে গেল। লিফট থেকে বের হতেই সে দেখল ক্লার্ক তার দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মেঝেতে কয়েকটা সিগারেটের টুকরো পড়ে আছে। বোঝা যাচ্ছিল সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। নাইলাকে ফিরতে দেখে ক্লার্ক দ্রুত সিগারেটটা নিভিয়ে সরাসরি তার দিকে এগিয়ে এল। তার চোখে রাগের ঝিলিক দেখা গেল এবং সে কর্কশ স্বরে জিজ্ঞেস করল, শুনলাম আজ তুমি রাউন্ড রুফ গিয়েছিলে। কার সাথে ডিনার করলে? ক্লার্কের রাগী প্রশ্নের মুখে নাইলা ভ্রু কুঁচকে বিরক্তির সাথে তার দিকে তাকাইল। আমি কার সাথে ডিনার করছি, তার রিপোর্ট তো নিশ্চয়ই আমাকে আপনাকে দিতে হবে না? ক্লার্কের চোখে এক মুহূর্তের জন্য অপরাধবোধ দেখা দিলেও তা দ্রুত রাগের আড়ালে ঢাকা পড়ে গেল। রিপোর্ট দিতে হবে না মানে? তুমি আমার স্ত্রী, তাই নাকি? নাইলা বিদ্রূপের হাসি হাসল। তাহলে আজ রাতে যখন জর্ডিনকে নিয়ে রাউন্ড রুফ রেস্টুরেন্টে গিয়েছিলে, তখন কি একবারও মনে পড়েছিল যে আমি তোমার স্ত্রী? ক্লার্কের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে আশা করেনি যে নাইলা তাদের দেখে ফেলবে। সে ব্যাখ্যা দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু নাইলা বলে চলল, লাল রঙের ড্রেসটা খুব সুন্দর। তোমরা জানলার পাশেই বসেছিলে এবং মনে হচ্ছিল একে অপরের সঙ্গ খুব উপভোগ করছ। নাইলা, আমার কথা শোনো। ক্লার্ক নিজেকে বাঁচানোর চেষ্টা করল। কি ব্যাখ্যা দেবে? ব্যাখ্যা দেবে কেন তুমি তোমার প্রেমিকার সাথে ডেট করছিলে? নাকি ব্যাখ্যা দেবে কেন তুমি আমাকে প্রশ্ন করছিলে আমি কার সাথে ডিনার করছি? নাইলার কণ্ঠস্বর আরও শীতল হয়ে উঠল। ক্লার্ক অপরাধবোধ আর আতঙ্কে তড়িঘড়ি করে বলল, ওটা কোনো ডেট ছিল না। আমি কেবল একজন ক্লায়েন্টের কাছে ওর সাথে গিয়েছিলাম। জর্ডিন গর্ভবতী এবং ওর শরীরটা ভালো নেই, তাই আমি কেবল ক্লায়েন্ট। নাইলা তাকে থামিয়ে দিল। একজন ক্লায়েন্টের কাছে যাওয়ার জন্য কি ওইভাবে সাজগোজ করতে হয়? তোমাদের কি অতটা ঘনিষ্ঠ হয়ে হাত ধরে থাকতে হয়? ক্লার্ক বুঝতে পারল তার মিথ্যাগুলোয় অনেক ফাঁক রয়ে গেছে। সে এবার ভালোবাসার নাটক শুরু করল। নাইলা, তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি কেবল তোমাকেই ভালোবাসি। জর্ডিন তো কেবল কি? কেবল তোমার সন্তানের মা হতে চলা এক নারী? নাইলা তাকে তাচ্ছিল্য করল। ক্লার্ক, তোমার অভিনয় সত্যিই খুব কাঁচা। নাইলার মুখে স্পষ্ট অবজ্ঞা আর অবিশ্বাস দেখে ক্লার্কের অপরাধবোধ এবার অধৈর্যতায় রূপ নিতে শুরু করল। তার মনে হল সে নাইলার প্রতি যথেষ্ট নমনীয় হয়েছে। তবুও কেন সে এত জেদ ধরছে? যথেষ্ট হয়েছে। ক্লার্কের সুর কর্কশ হয়ে উঠল। আমি সব ব্যাখ্যা করেছি, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? কারণ তোমার প্রতিটি শব্দই এক একটি মিথ্যা, নাইলা শান্তভাবে উত্তর দিল। ক্লার্ক এক গভীর ক্লান্তি অনুভব করল। নাইলার এই জেরা আর উদাসীনতায় সে হঠাৎ খুব ক্লান্ত বোধ করল। জর্ডিনের সাথে সে কখনো এই চাপ অনুভব করে না। জর্ডিন তাকে কখনো প্রশ্ন করে না, সে সময় সময় কোমল, বিবেচক এবং তার সমস্যাগুলো বোঝে। তোমার যা ইচ্ছা ভাবো। ক্লার্ক শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। আমি ক্লান্ত। ক্লার্কের এই ক্লান্ত অভিব্যক্তি দেখে নাইলার মনে এক তীব্র বিষণ্ণতা জাগল। এই হল তার স্বামী।
নিজের মিথ্যা ধরা পড়ার পর নিজের ভুল স্বীকার করার বদলে সে উল্টো নাইলার অজ্ঞতা নিয়ে অভিযোগ করছে। আমিও ক্লান্ত, নাইলা নিস্পৃহভাবে বলল, তারপর চাবি বের করে দরজা খুলল। ক্লার্ক আর কোনো ব্যাখ্যা না দিয়েই সেখান থেকে চলে গেল। পরদিন সকালে নাইলা যথারীতি পার্ক ফার্মাসিউটিক্যালসে কাজে গেল। সে বসার কিছুক্ষণ পরেই জেনেভিভ কিছুটা ইতস্তত বোধ নিয়ে তার কাছে এলেন। নাইলা, তোমার সাথে একটু কথা আছে। জেনেভিভ তাকে অফিসে আসার ইশারা করলেন। অফিসে ঢোকার পর জেনেভিভ দরজা বন্ধ করে অস্বস্তির সাথে বললেন, নাইলা, আমি মাত্র একটি নোটিশ পেয়েছি যে তোমাকে দীর্ঘ ছুটিতে যেতে হবে। কি? নাইলা স্তম্ভিত হয়ে তার দিকে তাকাইল। আমি কখন দীর্ঘ ছুটির আবেদন করলাম? জেনেভিভের অস্বস্তি আরও বাড়ল। মিসেস সামার ফোন করেছিলেন। তিনি বললেন তোমার ইদানিং শরীর ভালো যাচ্ছে না এবং সুস্থ হওয়ার জন্য তোমার ঘরে থাকা প্রয়োজন। নাইলা মুহূর্তেই সব বুঝতে পারল আর রাগে ফেটে পড়ল, এটা সম্পূর্ণ আজেবাজে কথা। আমি একদম সুস্থ আছি এবং আমি কোনো ছুটির আবেদন করিনি। আমি জানি, কিন্তু জেনেভিভ ইতস্তত করলেন। মিসেস সামার হলেন সামার পরিবারের সদস্য এবং তোমার শাশুড়ি। আমি তাকে চটানোর সাহস পাচ্ছি না। নাইলার একই সাথে রাগ আর হাসি পেল। ড্যামনের সাথে মিসেস সামারের সম্পর্ক ভালো নয়, আর নাইলা এই কোম্পানিতে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল এবং নিজের যোগ্যতায় টিকেছিল। অথচ মিসেস সামার এমন এক অদ্ভুত অজুহাতে তার পদ স্থগিত করে দিলেন। এটা হাস্যকর। নাইলা রাগে গর্জে উঠল। বাইরের মানুষ কখন থেকে কোম্পানির প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে শুরু করল? জেনেভিভ অসহায়ভাবে হাত তুললেন। আমার কিছু করার নেই নাইলা। উপর থেকে চাপ খুব বেশি। এদিকে ক্লার্কও তার অ্যাসিস্ট্যান্ট মাইকেলের কাছ থেকে এই খবর জানতে পারল। মিস্টার সামার, মিসেস সামার এইমাত্র ফোন করে জানিয়েছেন যে নাইলা দীর্ঘ ছুটিতে যাচ্ছে। মাইকেল সাবধানে রিপোর্ট করল। ক্লার্কের মুখে কোনো বিস্ময় দেখা গেল না, বরং কিছুটা উদাসীনতা ফুটে উঠল। আমি বুঝতে পেরেছি। মাইকেল কিছুক্ষণ অপেক্ষা করল। ক্লার্ক যখন আর কোনো নির্দেশ দিল না, সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, আপনার স্ত্রীর জন্য কি আপনার কিছু করার প্রয়োজন নেই? ক্লার্ক বিদ্রূপের হাসি হাসল। হয়তো এটি তাকে তার সঠিক জায়গা বোঝানোর একটি ভালো সুযোগ। ইদানিং ও বড্ড বেশি বার বাড়ছিল। ওর ডানা ছাটা প্রয়োজন। অন্যদিকে ড্যামন এই খবর শোনার সাথে সাথে নাইলাকে ফোন করলেন। কি ঘটছে এসব? শুনলাম তোমাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। ড্যামনের কণ্ঠে স্পষ্ট রাগ ছিল। ড্যামনের এই যত্নশীল সুর শুনে নাইলার মনে এক অদ্ভুত তিক্ততা লাগল। নিজের স্বামীর উদাসীনতার বিপরীতে অন্যের এই উদ্বেগ তাকে ভাবিয়ে তুলল। এটি মিসেস সামারের কাজ, নাইলা ম্লান হেসে বলল। উনি এইভাবে আমাকে মাথা নত করতে বাধ্য করতে চাইছেন। আমি কি হস্তক্ষেপ করব? ড্যামন সরাসরি জিজ্ঞেস করলেন। আমি অফিসে ফোন করতে পারি। নাইলার মনটা উষ্ণ হয়ে উঠল, কিন্তু সে বিনয়ের সাথে মানা করল। ধন্যবাদ ড্যামন, তবে আমি এটি নিজেই সামলাতে চাই। তাছাড়া আমি আগে থেকেই প্রস্তুত। ফোন রাখার পর নাইলার সাথে সাথে সেই প্রাইভেট ইনভেস্টিগেটরের পাঠানো ছবিগুলো প্রিন্ট করল। সেগুলো একটি ব্রিফকেসে ভরে এবং সরাসরি মিসেস সামারের বাড়ির দিকে গাড়ি ছোটাইল। সোফায় বসে থাকা মিসেস সামার নাইলাকে ঢুকতে দেখে এক তৃপ্তির হাসি হাসলেন। তিনি নাইলার দিকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালেন। যেহেতু তুমি এসেই গেছ, তবে আমি সরাসরি বলি, জর্ডিনের বিরুদ্ধে সব অভিযোগ এখনই তুলে নাও। তবেই এই সমস্যার সমাধান হবে। নাইলা ব্রিফকেসটা শক্ত করে ধরে বিদ্রূপের স্বরে বলল, আর যদি না নিই? নাইলার প্রশ্ন শুনে মিসেস সামারের মুখে এক অবজ্ঞার হাসি ফুটে উঠল। তিনি নাইলার দিকে এমনভাবে তাকালেন যেন সে এক নির্বোধ সং সাজানো কৌতুক অভিনেতা। আর যদি না তোলো? মিসেস সামার নাইলার কথাগুলো উপহাসের স্বরে পুনরাবৃত্তি করলেন। নাইলা, তোমার বর্তমান অবস্থান সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তিনি উঠে দাঁড়ালেন এবং নাইলার দিকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বললেন, বর্তমানে যে চাকরিটা করছ, সেখান থেকে মাসে কত টাকাই বা পাও? এটা আমাদের সামার পরিবারের জন্য একটা লজ্জা। তুমি কি এখনও ভাবো যে তুমি আগের সেই মেধাবী গবেষক রয়ে গেছ? নাইলা তার হাতের ব্রিফকেসটি শক্ত করে ধরল এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। আমার চাকরির বেতন হয়তো খুব বেশি নয়, কিন্তু এটি আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। আমাকে এভাবে ছোট করা আপনার উচিত নয়। যোগ্যতা? মিসেস সামার বিদ্রূপ করলেন। এখন তোমার কি যোগ্যতা আছে? আরাম আয়েশের জীবন পেয়ে তুমি বোধহয় ভুলে গেছ যে তুমি আসলে কে, তাই না?
আমাদের সামার পরিবারের টাকায় তুমি তোমার মুমূর্ষু বাবার চিকিৎসা চালাচ্ছ, আর তারপরেও আমাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার সাহস দেখাচ্ছ। এই কথাগুলো নাইলাকে পুরোপুরি ক্ষিপ্ত করে তুলল, তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। মিসেস সামার, আপনার কথাগুলো মেপে বলা উচিত। মেপে বলবো? মিসেস সামারের কণ্ঠস্বর আরও তীক্ষ্ণ হয়ে উঠল। আমার ছেলের দয়ায় বেঁচে থাকা এক তুচ্ছ মেয়ের মুখে এই কথা? নাইলা পাল্টা জবাব দিল, ছেলের দয়ায় বেঁচে থাকা? ক্লার্ক যদি আমাকে বিয়ে না করত এবং আমার গবেষণার ফলগুলো নিজের নামে চালিয়ে না দিত, তবে কি আপনার মনে হয় সে আমার দাদাজির আস্থা অর্জন করতে পারত? সামার গ্রুপের সিইও হতে পারত? আমি না থাকলে ও এই অবস্থানে কোনোদিন পৌঁছাতে পারত না। মিসেস সামার অবাক হলেন যে সবসময় বাধ্য থাকা নাইলা আজ এভাবে তর্কে লড়ছে। তার মুখ অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে তুমি সত্যিই তোমার সীমা ভুলে গেছ। তিনি নাইলার কাছে এগিয়ে এলেন এবং হুমকি দিলেন, এটিই আমার শেষ সতর্ক। তুমি যদি আবার এরকম ধৃষ্টতা দেখাও, তবে আমি আজই তোমার বাবার সব চিকিৎসার খরচ বন্ধ করে দেব এবং তাকে হাসপাতাল থেকে বের করে দেব। আমি যা বলছি তা করার ক্ষমতা আমার আছে, বিশ্বাস হয়? এই হুমকির মুখে নাইলা এক বিদ্রূপের হাসি হাসল। সে ধীরে ধীরে তার হাতের ব্রিফকেসটি তুলল এবং সজোরে সেটি কফি টেবিলের ওপর আছাড় দিল। ব্রিফকেসটি খুলে গেল এবং ভেতরের ছবিগুলো তুষারপাতের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। প্রতিটি ছবিতে ক্লার্ক এবং জর্ডিনকে অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছিল। রেস্টুরেন্টে আলিঙ্গন থেকে শুরু করে গাড়ির ভেতরে শারীরিক লালসায় মত্ত থাকা, সবকিছুই ছিল স্পষ্ট। ছবিগুলো এত নিখুঁতভাবে তোলা হয়েছিল যে তা অকাট্য প্রমাণ হিসেবে ব্যবহার করার মতো। ছবিগুলো দেখে মিসেস সামারের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে মুখে ফুটে উঠল আতঙ্ক আর বিস্ময়। এসব তুমি কোথায় পেলে? মিসেস সামারের কণ্ঠ কাঁপছিল। নাইলা শীতল চোখে তার দিকে তাকাইল। অপেক্ষা করুন এবং দেখুন, এই ছবিগুলো যদি দাদাজির কাছে পৌঁছায়, তবে কার অবস্থা সবার আগে খারাপ হবে? মিসেস সামার টেবিলের ওপর ছড়িয়ে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে রইলেন, তার আঙুলগুলো কাঁপছিল। তিনি জানতেন যদি রিচার্ড এই ছবিগুলো দেখেন, তবে ক্লার্কের সিইও পদ ঝুঁকির মুখে পড়বে এবং এমনকি উত্তরাধিকার থেকেও সে বঞ্চিত হতে পারে। তুমি পাগল হয়ে গেছ, মিসেস সামার রাগে চিৎকার করে উঠলেন। তুমি নিজেকে ধ্বংস করছ। ক্লার্কের পতন হলে তোমারও কোনো লাভ হবে না। নাইলার হাসি আরও শীতল হল। আপনি যদি আমাকে বাধ্য করেন, তবে দেখা যাক কে বেশি বেপরোয়া হতে পারে। আপনি তো জানেনই আমি খুব বেশি টাকা আয় করি না, আর বাবাই আমার একমাত্র দুর্বলতা। আপনি যদি আমাকে শেষ সীমায় পৌঁছে দেন, তবে আমি যে কোনো কিছু করতে পারি। সে একটু থামল, তার কণ্ঠস্বর আরও বিপজ্জনক হয়ে উঠল। আমাকে এখনই পাগল বলাটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। যদি সত্যিই আমাকে দেয়ালের পিঠে ঠেকিয়ে দেন, তবে আমি দেখিয়ে দেব সত্যিকারের উন্মাদ কাকে বলে। মিসেস সামার পুরোপুরি অচেনা এই নাইলার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। এমন জেদি আর বেপরোয়া পুত্রবধূ তিনি আগে কখনো দেখেননি। এদিকে শহরের অন্য প্রান্তে লুসিয়া ইন্টারোগেশন রুমে উদ্বেগের সাথে পায়চারি করছিল। সে জর্ডিনকে অসংখ্যবার কল করেছে, কিন্তু কেউ ফোন ধরেনি। ধ্যাত, কি হচ্ছে এসব? লুসিয়া নিজের নখ কামড়াচ্ছিল, তার মনের অস্থিরতা বেড়েই চলছিল। সম্ভাব্য পরিণতির কথা ভেবে সে ঘামতে শুরু করল। জর্ডিন যদি তাকে উদ্ধার করতে না পারে, তবে তার কপালে চরম দুর্গতি আছে। উপায় না দেখে সে শেষ পর্যন্ত তার বাবা ক্লেমেন্টকে ফোন করল। বাবা! লুসিয়া কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন আমি কি করব? দয়া করে আমাকে আর একটিবার সাহায্য করো। আমি সত্যিই বুঝতে পারছি না কি করব। ক্লেমেন্ট রাগে গর্জে উঠলেন। তোমার মতো এমন মাথামোটা মেয়ে আমার ঘরে কিভাবে জন্মাল? সে মরিয়া হয়ে মিনতি করল, বাবা, আমি কসম করে বলছি এটাই শেষবার। দয়া করে আমাকে বাঁচাও। ক্লেমেন্ট প্রচণ্ড রেগে থাকলেও লুসিয়া তার নিজের সন্তান। তিনি নিজের রাগ সম্বরণ করার চেষ্টা করে একটি দীর্ঘশ্বাস ফেললেন। এটাই শেষবার, ক্লেমেন্ট শীতল কণ্ঠে বললেন। যদি আর কোনোদিন এমন হয়, তবে নিজের দায়িত্ব নিজে নেবে। আমার কাছে আর কোনোদিন সাহায্যের আশা করবে না। পুলিশ স্টেশন থেকে ফিরে লুসিয়া তার ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরল। সে জানত তার বাবা এবার সত্যিই খুব রেগে আছেন, তাই তাকে শান্ত করার জন্য লুসিয়াকে কিছু একটা করতেই হতো। সে রান্নাঘরে গিয়ে খুব যত্ন করে এক বাটি গরম, ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি করল, যা ছিল ক্লেমেন্টের খুব প্রিয়। স্যুপের বাটি নিয়ে লুসিয়া পা টিপে টিপে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল।
রুমের দরজাটি সামান্য খোলা ছিল এবং সেই ফাঁক দিয়ে সে ক্লেমেন্টের গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল। লুসিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু যখনই সে তার বাবার মুখে সামার পদবীটি শুনল, সে সহজাতভাবেই থেমে গেল। সাইরাস, সামার পরিবারের জন্য আমি অতীতে কি করেছি তা তোমার মনে রাখা উচিত। ক্লেমেন্টের কণ্ঠে ছিল প্রচ্ছন্ন হুমকি। এখন সময় এসেছে সেই উপকারের প্রতিদান দেওয়ার। ফোনের ওপাশ থেকে সাইরাস সামারের উত্তেজিত কণ্ঠ ভেসে এল। ক্লেমেন্ট, ওটা 6 বছর আগের ঘটনা। আমরা একমত হয়েছিলাম যে এটি নিয়ে আর কোনোদিন কথা বলবো না, তাই নাকি? ক্লেমেন্ট বিদ্রূপের হাসি হাসল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। লুসিয়া দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে দম বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে লাগল। তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হতে শুরু করল। তুমি কি চাও? সাইরাসের কণ্ঠে স্পষ্টতই আপোসের সুর ফুটে উঠল। খুব সহজ, নিশ্চিত করো যেন ক্লার্ক আমার আর আমার মেয়ের পেছনে লাগা বন্ধ করে। ক্লেমেন্টের সুর আরও কুটিল হয়ে উঠল। তুমি যদি সহযোগিতা না করো, তবে হ্যারিস ফার্মাসিউটিক্যালস এর আসল সত্যটা রিচার্ডকে জানাতে আমার বিন্দুমাত্র দ্বিধা হবে না। হ্যারিস ফার্মাসিউটিক্যালস নামটি শুনে লুসিয়া প্রায় আত্মচিৎকার করে ফেলল। সে দ্রুত হাত দিয়ে নিজ মুখ চেপে ধরল এবং দেয়ালের সাথে মিশে রইল। হ্যারিস ফার্মাসিউটিক্যালস ছিল নাইলার বাবার ওষুধ কোম্পানি, যা 6 বছর আগে একটি তথাকথিত দুর্ঘটনার কারণে দেউলিয়া হয়ে গিয়েছিল এবং নাইলার সাজানো সংসার ধ্বংস হয়ে গিয়েছিল। লুসিয়ার মাথা ঝিমঝিম করতে লাগল এবং পড়ে যাওয়া এড়াতে সে দেয়াল ধরে নিজেকে সামলে নিল। এটা বেরিয়ে এল যে 6 বছর আগে নাইলার পরিবার ধ্বংসকারী সেই দুর্ঘটনার পেছনে যা দেখা গিয়েছিল তার চেয়েও গভীর রহস্য লুকিয়ে আছে, আর তার বাবা ছিলেন সেই ঘটনার অন্যতম মূল হোতা। এই ধাক্কা সামলানোর সময় অসাবধানতাবশত তার হাতের সুপের বাটিটি নড়ে উঠল এবং হালকা একটি আওয়াজ হল। ভেতরের ঘরটি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। দাঁড়াও, ক্লেমেন্ট হঠাৎ কলটি কেটে দিলেন। লুসিয়ার বুক ধড়ফড় করছিল, সে জানত সে ধরা পড়ে গেছে। বিষয়টি ধামাচাপা দিতে সে নিজেকে শক্ত করে দরজা খুলে ভেতরে ঢুকল, যেন সে এইমাত্র সেখানে পৌঁছেছে। ক্লেমেন্ট তার ডেস্কে বসেছিলেন, ফোনটি তখনও তার কানের কাছে ধরা। তার শীতল চোখজোড়া লুসিয়ার ওপর স্থির হয়ে রইল, যেন সে লুসিয়ার মন পড়ার চেষ্টা করছে। সেই চাহনিতে এক ধরনের হিংস্রতা ছিল, যা লুসিয়ার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। বাবা, লুসিয়া স্বাভাবিক থাকার চেষ্টা করল। আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। ক্লেমেন্ট ধীরে ধীরে ফোনটি নামিয়ে রাখলেন এবং ফোনের ওপাশে বললেন, পরে কথা হবে। তারপর কল কেটে দিলেন। পুরো ঘরে এক মৃত্যুশীতল নীরবতা নেমে এল। ক্লেমেন্টের দৃষ্টি ছিল ছুরির মতো ধারালো, তিনি বোঝার চেষ্টা করছিলেন লুসিয়া কতটুকু শুনেছে। কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছো? ক্লেমেন্টের কণ্ঠ ছিল নিচু এবং বিপজ্জনক। লুসিয়া নিজেকে শান্ত রেখে একটি নিষ্পাপ হাসি দেওয়ার চেষ্টা করল। আমি এইমাত্র এলাম, দেখলাম তুমি ফোনে কথা বলছো, তাই বিরক্ত করার সাহস পাইনি। সে ডেস্কের কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে স্যুপের বাটিটি নামিয়ে রাখল। এটি ক্রিম অফ মাশরুম স্যুপ, তোমার প্রিয়। ক্লেমেন্টের চোখ তখনও তীক্ষ্ণ ছিল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে লুসিয়ার কাছে এলেন। তাদের মধ্যকার দূরত্ব এতই কমে গেল যে লুসিয়া তার বাবার শরীর থেকে নির্গত সেই বিপজ্জনক আবহ অনুভব করতে পারছিল। লুসিয়া জোর করে হাসল। বাবা, গরম থাকতে থাকতে স্যুপটা খেয়ে নাও। বেরিয়ে যাও, ক্লেমেন্ট হাত নেড়ে ইশারা করলেন। দরজা বন্ধ করে দাও। লুসিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত স্টাডি রুম থেকে বেরিয়ে গেল এবং নিঃশব্দে দরজা বন্ধ করে দিল। নিজের রুমে ফিরেই সে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল, সে তখন ঠান্ডা ঘামে ভিজে গেছে। এদিকে ক্লার্ক তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে উদ্বেগের সাথে পায়চারি করছিল। সে 1 ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছিল এই আশায় যে নাইলা সাহায্যের জন্য তাকে ফোন করবে এবং সে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেবে। কিন্তু তার ফোনটি নীরবই রইল। অবশেষে ধৈর্য হারিয়ে সে তার অ্যাসিস্ট্যান্ট মাইকেলকে ফোন করল। মাইকেল, নাইলা এখন কোথায়? ক্লার্কের সুর ছিল অসহিষ্ণু। মিস্টার সামার, আমি যতটুকু জানি, মিসেস সামার সরাসরি আপনার মায়ের বাড়িতে গেছেন, মাইকেল সাবধানে উত্তর দিল। ক্লার্ক মুহূর্তেই সব বুঝতে পারল। রাগে ফোন কেটে দিয়ে সে সাথে সাথে নাইলার নম্বর ডায়াল করল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে নাইলার ক্লান্ত কণ্ঠ ভেসে এল, কি ব্যাপার ক্লার্ক? তুমি সাহায্যের জন্য আমাকে ফোন করলে না কেন? ক্লার্ক ধমকের সুরে জানতে চাইল। একথা শুনে নাইলা এক তিক্ত হাসি হাসল। তোমার কাছে যাব?
ক্লার্ক, তুমি কি সত্যিই মনে করো তুমি আমাকে সাহায্য করতে? আমি তোমার স্বামী। ক্লার্ক খুব স্বাভাবিকভাবে বলল, বিপদে পড়লে তোমার অবশ্যই আমার কাছে আসা উচিত। স্বামী? নায়লার কণ্ঠ শীতল হয়ে গেল। একজন প্রকৃত স্বামী তার স্ত্রীকে অপদস্থ হতে দেখে হাত গুটিয়ে বসে থাকে না। আমি কখন হাত গুটিয়ে বসেছিলাম? ক্লার্ক নিজেকে বাঁচানোর চেষ্টা করল। নায়লার কাছে বিষয়টি অত্যন্ত পরিহাসের মনে হল, সে অবশেষে তার সমস্ত শক্তি আর আবেগ হারিয়ে ফেলেছে। সে উঠে বসল এবং তার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক স্থির। ক্লার্ক, তোমাকে আমি সত্যিটা বলি। সে একটু থামল, তারপর প্রতিটি শব্দ জোর দিয়ে বলল, তুমি অবশ্যই আমার স্বামী, কিন্তু তা কেবল কাগজে কলমে। তুমি যদি সত্যিই আমার পরোয়া করতে, তবে জেনে বুঝে আমাকে কষ্ট পেতে দিতে না। তুমি আমাকে সমস্যা সমাধানে সাহায্য না করে উল্টো আমি কখন তোমার কাছে নতি স্বীকার করব, সেই অপেক্ষায় বসেছিলে। ফোনের ওপাশে নীরবতা নেমে এল। নায়লা বলে চলল, ক্লার্ক, তুমি আমার পরোয়া করো না, তুমি কেবল জিততে চাও। তুমি কোনো স্ত্রী চাও না, বরং এমন এক অনুগত দাসী চাও যে সবসময় তোমার আঙুলের ইশারায় চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে যারা শুনেছ তারা অবশ্যই জানাবে। তাহলে পরের পর্বটা দিতে দেরি করব না। আর হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।